लोग यही बोलेंगे कि बार बार वादा करने से तो नहीं होता है, देना भी चाहिए। जो आप लोगों ने बोला है वो तो पूरा करना चाहिए। बस वोट में जब वोट आएगा तब आएंगे आप लोग, ऐसा तो नहीं हो सकता ना। का लोकल एमपी के बारे में क्या बताएं, इधर तो आते नहीं, हम लोगों ने तो देखा नहीं है कभी उन्हें इधर आते हुए। कभी कभार अगर कोई रैली वैली निकले तो आते हैं, वैसे कभी देखा नहीं उन्हें। এই নাগরিকত্বের পরীক্ষা প্রতি মুহূর্তে এখনো বরাকের বাঙালি হিন্দুদেরও দিতে হচ্ছে। তো বলছি কংগ্রেস বানিয়ে গিয়েছিল, আজকে আজ পর্যন্ত আমি উপভোগ করছি। হ্যাঁ, কংগ্রেস আজ পর্যন্ত উপভোগ করছি এবং লাস্ট 5 বছরে 200 কোটি 300 কোটি 500 কোটি 1000 কোটি খালি আমরা প্যাকেজ দেখেছি। মেডিকেল কলেজে খালি প্যাকেজ দেখেছি 200 কোটি 300 কোটি 500 কোটি 1000 কোটি প্যাকেজ তো কেউ দেখতে পায়নি। তরুণ জানা আছে আমাদের, তরুণ 1000 কোটি প্যাকেজ কই গেল? তরুণ বলেছিলেন শিলচর বরাকবালির মাটিকারা, আপনাদের বিদিকালে বলেছিলেন শিলচরের মানুষ সেন্সলেস, শিলচরের মানুষের সিভিক সেন্স নেই সেটা বলেছিলেন বিদিকাতে। শিলচরের মানুষের সিভিক সেন্স নেই সেটা বলেছিলেন বিদিকাতে মহোদয়। আপনারা সেটা বলুন, সিভিক সেন্স নেই এটা কে বলেছিলেন? শিলচরের মানুষের সিভিক সেন্স নেই কে বলেছিলেন? ওরা কিছু ব্যক্তি আছে যার সিভিক সেন্স তার নেই। প্রমাণ, তার রিপ্লাই শিলচরের মানুষ দিয়ে দিয়েছেন। এ লিটল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি একটু পড়াশোনা করেন তারপরে করেন। আমি পড়াশোনা করিব, আপনি আমার থেকে হয়তো বেশি করেছেন। না, আপনি একটু স্টাডি করেন ভালোভাবে। এবারও দিবে, এবারও শিলচরের মানুষ তার রিপ্লাই দিবে। ব্যক্তি সিভিক সেন্স আছে কিনা বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। 1 লক্ষের বেশি ভোটে ফ্লাডের সবে সাংসদ যদি বলতে ফটো পাঠান, উনার সিভিক সেন্স আছে কিনা এবার জনতা জবাব দেবে। আমাদের প্রথমেই বোঝা উচিত। बाद में तो नसीब ही चाहिए, वो लोग तो दिखने को मिलते नहीं है। कभी हम लोगों का प्रॉब्लम पूछने नहीं आए हैं वो लोग। जब रैली निकलेगा तभी आएंगे आप लोग आइएगा, रैली में आइएगा आप लोग, आके थोड़ा वोट देने के लिए थोड़ा झंडा लहराएंगे, थोड़ा बातचीत करेंगे, बस इतना ही। আকৌ আৰম্ভ অংকৰ খেল। 14 সমষ্টিৰ কোনে কিমান পাব? ব্ৰহ্মপুত্ৰৰ পাছতেই আমি এইবাৰ লৈ আহিছোঁ বৰাক উপত্যকাৰ ৰাজনীতিৰ গৰম খবৰ। সমষ্টিয়ে আমি উপস্থিত হৈছোঁ আৰু এইবাৰ আমি উপস্থিত হৈছোঁ শিলচৰ লোকসভা সমষ্টিত। প্ৰশ্ন, এইবাৰ প্ৰাৰ্থী নে পাৰ্টি? বলক কথা পাতোঁ, খবৰ লওঁ। স্বাগতম জনাইছোঁ শিলচৰ লোকসভা সমষ্টিলৈ। অসমৰ ৰাজনীতিৰ এক অন্যতম আকৰ্ষণীয় কেন্দ্ৰবিন্দু হৈছে বৰাক উপত্যকা। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে প্ৰায়ে কৈছিলে যে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম একলগ কৰি যি উন্নয়ন, সেই উন্নয়ন কৰা হ'ব বা সেই উন্নয়ন কৰাৰ লক্ষ্য বিজেপি চৰকাৰখনৰ। আমি বিচাৰি উলিয়াইছোঁ সেইসকল লোকক যিসকল লোকে চৰকাৰটো বনাইছে কিন্তু চৰকাৰৰ পৰা তেওঁলোকে পোৱা একো নাই। নিৰ্বাচন আহি আছে, ইলেকশ্যন আ ৰহা হে। গতিকে নিৰ্বাচনৰ সময়ত এতিয়া নেতাসকল আহিব, নেতাসকলে আকৌ ভাষণ দিব নহয় জানো? ভাষণ দি আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিব, ৱাদা কৰেগা। এতিয়া আপোনালোকে সেইসকল নেতাক এইবাৰ কি ক'ব? हम लोग को तो अभी देखिए बिजली मिला, हम लोग का लैट्रिन भी मिला, ये तो घर तो कितने बार हम लोग दिया है कागज़ जमा, घर तो 3-4 बार दिया, आया नहीं हम लोग का घर। और पानी का भी प्रॉब्लम है, कल भी नहीं है हम लोग का। हम लोग का यही तो घर तो मिला ही नहीं, कितने बार हम लोग कागज़ दिया, घर आया नहीं। और पानी का था प्रॉब्लम है, ऐसे तो बिजली मिला है। यहाँ पर पानी नहीं है, कल नहीं आता है, नहीं कल नहीं है, नहीं आता है। और ऐसे तो हम लोग का गैस है, वो इंडियन गैस है, उजाला का तो नहीं है, हम लोग हमारा बीबी के नाम का है। आपका जॉब कार्ड है? नहीं जॉब कार्ड नहीं, जॉब कार्ड भी नहीं मिला। क्या क्या नहीं मिला बोले तो?
हम लोग को घर नहीं मिला है, पानी का कनेक्शन भी नहीं है, बिजली मिला है और गैस का कनेक्शन भी नहीं है, उज्ज्वला का इंडियन का है। और हम लोग का पानी का बहुत प्रॉब्लम है और तो बहुत बार अप्लाई किया है बट घर तो हम लोग को मिला नहीं है। बहुत प्रॉब्लम भी है घर का, आप लोग देख ही सकते हैं कि हम लोग का घर कैसा दिख रहा है, रास्ते के सामने होकर भी घर नहीं है। तो हम लोग सरकार से यही बोलना चाहेंगे कि हम लोगों का भी कोई उन्नति करें या फिर घर दें, वही और कुछ नहीं। हम लोगों ने अभी तक जितना देखा कि ये घर देख के या फिर माहौल देख के तो लग रहा है कि गरीब है आप लोग। तो गरीब है तो गरीब के लिए जो भी स्कीम बनाया गया है वो मिलना चाहिए। आप लोगों को मिला या ना मिला वो दूसरा बात है, लेकिन फिर से वो नेता आएगा, वोट मांगेगा और फिर से नया नया वादा करेगा। तो आप लोग इस बार उन लोगों को क्या क्वेश्चन करेगा, क्या बोलेंगे आप? लोग यही बोलेंगे कि बार बार वादा करने से तो नहीं होता है, देना भी चाहिए। जो आप लोगों ने बोला है वो तो पूरा करना चाहिए। बस वोट में जब वोट आएगा तब आएंगे आप लोग, ऐसा तो नहीं हो सकता ना। जब वोट चाहिए तब आएंगे और बाद में नहीं आएंगे। बस यही बोलना चाहते हैं कि हम लोगों के ऊपर भी थोड़ा ध्यान दें और देखें। तो इस बार आप लोग कौन सा सरकार को देखना चाहेंगे या बोल सकते हैं क्या, किसको आप लोग? किसको बोलेंगे या बताना दिक्कत हो गया है क्योंकि सब एक जैसा हो गया है क्या? हम किसको बोलेंगे? कौन सरकार? सब सरकार एक जैसा हो गया है क्या? सिर्फ वादा करता है, काम नहीं करना, ऐसा हो गया है क्या? ऐसा ही तो हो रहा है सब। आप लोगों का जो लोकल एमपी है वो एमपी के बारे में क्या कहना चाहेंगे? उनने कुछ काम किया कि नहीं किया? हम लोगों का लोकल एमपी के बारे में क्या बताएं, इधर तो आते नहीं, हम लोगों ने तो देखा नहीं है कभी उन्हें इधर आते हुए। कभी कभार अगर कोई रैली वैली निकले तो आते हैं, वैसे कभी देखा नहीं उन्हें मैंने। तो मतलब नसीब सही है उनको देखने के लिए। ऐसे तो कभी दिखते नहीं है वो। इसको आप लोगों ने वोट दे के एमएलए बनाया, एमपी बनाया, उनको देखने के लिए बाद में नसीब चाहिए। बाद में तो नसीब ही चाहिए, वो लोग तो दिखने को मिलते नहीं है। कभी हम लोग का प्रॉब्लम पूछने नहीं आए हैं वो लोग। जब रैली निकलेगा तभी आएंगे। आप लोग आइएगा, रैली में आइएगा आप लोग, आके थोड़ा वोट देने के लिए थोड़ा झंडा लहराएंगे, थोड़ा बातचीत करेंगे, बस इतना ही। और रैली से सब खत्म, उन लोगों का भाषण खत्म, कहानी खत्म, घर भी खत्म, सब खत्म। अब जनता का यही काम रहेगा। आप क्या करेंगे? हम लोग तो रैली करेंगे और एमएलए को संगे दौड़ेंगे थोड़ा, बस इतना। क्या करेंगे? अभी महंगाई भी बढ़ गया है। महंगाई तो बढ़ रहा है, तो बढ़ गया है, बढ़ेगा क्या? ठीक है, तो नेता आए या ना आए, लेकिन हम लोग आए हैं आप लोगों के पास कि आप लोगों को जो नहीं मिला वो हम दिखा सकते हैं। तो हम कोशिश करेंगे कि आप लोगों का जो ये हाल है हम दिखा पाएंगे। हाँ ठीक है, हम लोग को तो मिलना चाहिए ना। हाँ, अब खाली बोल रहे हैं खाली घर मिलेगा मिलेगा मिलेगा, कब मिलेगा? इलेक्शन तो पार हो जाएगा, उसके बाद मिलते मिलते कब मिलेगा घर? और कब आएगा पानी? पानी तो हम लोग रोड से आनते हैं, पॉपर से सप्लाई का, हम लोग का कल भी नहीं है। बहुत दिक्कत होता है। तब दिक्कत होता है, बाल्टी से लेकर पानी आनते हैं ऊपर से। और क्या और कुछ स्कीम नहीं मिला ना आप लोग? आप नहीं। अब क्या काम करते हैं? हम तो ऐसे दुकान में रहते हैं। दुकान में रहते हैं। पीएम मुद्रा निधि नाम का एक स्कीम होता है, वो स्कीम का फायदा कुछ मिला? नहीं, हमको नहीं मिला, कुछ नहीं। এয়া হৈছে আসলতে বাস্তৱ প্ৰেক্ষাপট, এয়া হৈছে প্ৰকৃত ছবিখন যে আঁচনি হিতাধিকাৰী ৰাজনীতি চলি আছে, চলি থাকিব। কিন্তু কথা হ'ল যে আঁচনিসমূহ কিন্তু এতিয়াও প্ৰকৃত হিতাধিকাৰীয়ে পোৱা নাই। কিয় পোৱা নাই সেয়া বিচাৰ কৰাৰ দায়িত্ব নেতাসকলৰ, কৰ্তৃপক্ষৰ, দেখুৱাই দিয়াৰ দায়িত্ব আমাৰ। আমি দেখুৱাই যাম, বলক আগবাঢ়ো অন্য এটা ঘৰলৈ। প্ৰতিটো নিৰ্বাচনতেই গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰে বৰাকে। বৰাকৰ ৰাজনীতি সুকীয়া, পৃথক আৰু অতি আকৰ্ষণীয়। কিন্তু কি হ'ব এইবাৰ বৰাকৰ ৰাজনীতি? সকলোৰে দৃষ্টি নিবদ্ধ হৈ আছে বৰাকত। কিন্তু প্ৰশ্ন হৈছে যে এইবাৰ ক'ৰবাত নহয় ক'ৰবাত, কেনেবাকৈ নহয় কেনেবাকৈ সলনি হ'ব নেকি বৰাকৰ ছবি, বৰাকৰ প্ৰেক্ষাপট? কোনে দখল কৰিব বৰাক? কিন্তু নেতাই যিয়ে কওক, যিয়ে প্ৰতিশ্ৰুতি নিদিয়ক কিয়, বৰাকৰ জনতা অতি বিচক্ষণ। বৰাকৰ জনতাই জানে কোন যোগ্য কোন অযোগ্য, বৰাকৰ জনতাই জানে প্ৰাৰ্থী নিৰ্বাচন কৰিবলৈ। কিন্তু প্ৰশ্ন হ'ল এইবাৰ প্ৰাৰ্থী নে পাৰ্টি? আহক কথা পাতোঁ এইসকল জনতাৰ লগত। আজিৰ জনতা কি বাত
শিলচৰ লোকসভা সমষ্টি আৰম্ভ কৰিছোঁ আজিৰ জনতা কি বাত আৰু কথা পাতিম মই বৰ্তমান মই য'ত উপস্থিত আছোঁ এয়া হৈছে শিলচৰ লোকসভা সমষ্টি আৰু বৰ্তমান যিসকল লোক মোৰ লগত উপস্থিত আছে তেওঁলোকৰ ভিতৰত আটাইকেইটা শ্ৰেণীৰ মানুহ আছে গতিকে আমি ভালদৰে কথা পাতিব পাৰিম দেশৰ ৰাজনীতি অৰ্থনীতি প্ৰত্যেকটো দিশৰ কথা কিয়নো আমাৰ লগত আছে খেতিয়ক আছে আমাৰ লগত আছে ব্যৱসায়ী আছে আমাৰ লগত ৰাজনৈতিকভাৱে সকলো কথা জনা বুজা মানুহ আছে লগতে আমাৰ লগত আছে যুৱ প্ৰজন্মৰ প্ৰতিনিধি গতিকে আজি আমি বৰাক ৰাজনীতিৰ ওপৰত কিছু চৰ্চা কৰিম লগতে আমি চৰ্চা কৰিম লোকসভা নিৰ্বাচনৰ ওপৰত প্ৰথমে আপোনাক স্বাগতম জনাইছোঁ জনতা কি বাতলৈ আশা কৰোঁ ভালে আছে কি ক'ব এতিয়া বৰ্তমান মই প্ৰথম কথাটো সুধিব বিচাৰিছোঁ যে দেশত বৰ্তমান যি বাতাবৰণ যি পৰিৱেশ চলি আছে দেশৰ অৱস্থাক লৈ আপোনালোক সাধাৰণ নাগৰিক হিচাপে সন্তুষ্ট হয়নে নহয় এইকাৰণে দেশৰ কথা সুধিছোঁ কিয়নো লোকসভা নিৰ্বাচন বৰাকৰ প্ৰসংগলৈ আহিম দেশৰ কথা কি ক'ব প্রথমে দেশের কথা বলতে হলে আমরা বলবো যে একটা সেকশন হয়তো এই সরকারের পক্ষে খুশি আছে বা আনন্দ উপভোগ করছে কিন্তু মেজর সেকশন অফ পিপল ভারতবর্ষে ওরা খুশি নয় কারণ যে এক্সপেকটেশন যে আকাঙ্ক্ষা নিয়ে ওরা ভোট দিয়েছিল বর্তমান সরকারকে 2014-তে আজকে 2024 হয়ে গেছে 10 বছরে সেই আকাঙ্ক্ষার 20%ও পূরণ হয়নি এবং যে ঢাকঢোল বাজিয়ে ললিপপ দেখিয়ে অনেক জনতাকে মূর্খ বানানো হয়েছিল এবং বলা হয়েছিল যে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটা পূরণ করা হবে আজকে দেখা যাচ্ছে 10 বছর পরে কিন্তু সেই প্রতিশ্রুতি শুধু একটা সেক্টর যারা কর্পোরেট সেক্টর ওরাই উপভোগ করছে ওরাই আনন্দ উপভোগ করছে এবং যারা মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস ওরা আজকে সে জায়গাতেই রয়ে গেছে যেখানে 2014-তে ছিল তা আমার মনে হয় যে ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি আমরা বলি তা মানুষ কিন্তু খুশি নয় দাদা আপুনি কি ভাবে কেনেকুৱা বিগত সময়ছোৱাত দেশৰ উন্নতি হৈছে নাই বিজেপি চৰকাৰ দিনত বৰাকৰ কিবা উন্নতি হৈছে নাই আপোনালোকে কিবা পালেনে নাই চৰকাৰৰ পৰা দেশৰ উন্নতিটো হোৱা নাই কিছুমান মানুহে উন্নতি হৈছে এইটো আপোনালোকে গম পাই হ'ব আৰু আপুনি গ্ৰামত গ'লে গম পাব কিমান উন্নতি হৈছে একো হোৱা নাই শুধু প্ৰতিশ্ৰুতি এইটো হ'ব আমাৰ কনষ্টিটুৱেঞ্চি হয় বৰখলা আমাৰ বৰখলাত এটা গ্ৰীণফিল্ড এয়াৰপোৰ্ট হ'ব বুলি আমাৰ ইয়াৰ সাংসদ কৈছিলে বহু হাজাৰ বিঘামান জমি গাছপালা মানে টি গাৰ্ডেন আছিলে হ্যাঁ টি চারা গাছগুলো নষ্ট করা হয়েছে নষ্ট কৰি কিনি গ্ৰীণফিল্ড কোথায় এয়াৰপোৰ্ট কোথায় এতিয়ালৈকেতো হোৱা নাই এতিয়াহ'লে আগামী লোকসভা নিৰ্বাচন এইটো ৰিজাল্ট আহিব আপুনি পাব চবে পাব ৰিজাল্ট আহিয়ে গৈছে নেকি আহিব আপুনি পাব চবে পাব যুৱ প্ৰজন্মৰ প্ৰতিনিধি হিচাপে মই এতিয়া আপোনালোকক সুধিম যে চৰকাৰে এটাটো কৈছে যে ললিপপ দিছে আচলতে ললিপপ দিয়া বুলি কৈছে আৰু কাম হোৱা নাই এইবাৰ দাদাইটো কৈয়ে দিছে কংগ্ৰেছৰ দুটা ফিক্স বুলিয়ে কৈ দিলে গতিকে যুৱ প্ৰজন্মৰ প্ৰতিনিধি হিচাপে কি দেখিছে বৰাকৰ ৰাজনীতি ভাৰতৰ ৰাজনীতি কি হ'বলৈ গৈ আছে আজকে আমি একটা কথা বলতে পারি যে আমি এজ এ যুবক হ্যাঁ বরাকের কি হয়েছে উনি বললেন দাদা বলেছেন বরখলায় এই বেশি দূর না আপনার এখান থেকে বরখলা আমি আমার নিজের বাড়ি বরখলা এই এখান থেকে বেশি দূর না একটা বরখলায় ফ্লাইওভার হয়েছে যেটাকে বরখলাকে কানেক্ট করছে শিলচর টু বরখলা হ্যাঁ এটা হচ্ছে আমাদের উন্নয়ন আমি এইবিলাক হয়তো বা ওরা দেখতে পাচ্ছে না ওদের একটু প্রবলেম থাকতে পারে এটা ওদের মেটায় ওটা নিয়ে আমাদের কংগ্রেস এমনিও নেই হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে আমাদের কোনো হ্যাঁ ওটা নিয়ে আমাদের কোনো বলার কিছু নেই আপনি ডেভেলপমেন্টের কথা বলছেন ডেভেলপমেন্ট কাকে বলে আজকে যদি আমি শিলচরের রাস্তাঘাট দেখি বাইরে আপনি বরখলা যান কাটিগড়া যান উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার কাকে বলে আপনি রোডস দেখেন শিলচর থেকে করিমগঞ্জ যাতে 3 ঘন্টা 4 ঘন্টা যেতে লাগতো আমি নিজে যখন বাইকে গেছি কালা ড্রেস পরে গেলে ওটা সাদা হয়ে যাচ্ছিল কেননা ধুলা এত ধুলা আজকে আপনি শিলচর করিমগঞ্জ রাস্তাটা দেখুন বিভিন্ন ক্ষেত্রে দেখুন বেকারত্বের দাদা আমি কথা কইলেই তারপরে হ্যাঁ আমি কথা কইলেই তারপরে আপনি কইবা সো তারপরে আপনি ডেভেলপমেন্ট সেন্সেক্স আনএমপ্লয়মেন্টের কথা বলছেন সেন্সেক্স 72,000 ক্রস করেছে হাইয়েস্ট ইন্ডিয়ার রেকর্ড সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইন্ডিয়া ইজ বিকামিং দি 5th লার্জেস্ট ইকোনমি হ্যাঁ সেটা হচ্ছে ডেভেলপমেন্ট আমরা কে প্রার্থী কে হবে সেটা আমাদের দেখার কথা নেই আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব কেননা ভারতীয় জনতা পার্টি যেটা বলে এসেছিল আমরা ভারতবর্ষে বলে এসেছিল যে 3 তালাকের মুদ্দা উঠিয়েছিল মুসলিম মহিলাদের জন্য 3 তালাক সমাপ্তি করেছে 370 আর্টিকেল বলেছিল 370 সমাপ্ত করেছিলেন এই যে 520 বছরের যে প্রভু শ্রীরামচন্দ্রের যেটাকে নিয়ে কংগ্রেসীরা রাজনীতি করেছিলেন সেই আমাদের গর্ব আমাদের সেই অযোধ্যায় শ্রীরামলালার মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব আমরা শিলচরের মানুষ পুরোপুরিভাবে ভারতীয় জনতা পার্টির সাথে আছে সাথে থাকবে আমাদের
জিসি কলেজ হয়তোবা যে একটু আগে কথা বলেছিলেন দাদাও মনে হয় জিসি কলেজের স্টুডেন্ট, আমার ঠিক জানা নেই, কিন্তু জিসি কলেজকে ইউনিভার্সিটির ডিক্লারেশন করা হয়েছে, দাদার জানা হবে। এটা আমাদের শিলচরবাসীর জন্য গর্বের বিষয়। আপনি একটু খোঁজখবর করে দেখবেন যে সমগ্র বরাকভ্যালিতে কয়টা কলেজ নতুনভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা একটু সার্চ করে দেখবেন। অল ওভার যে ইন্ডিয়া যদি দেখেন, কয়েকদিন আগে 2 দিন আগে নরেন্দ্র মোদী এসেছিলেন, আমাদের করিমগঞ্জের মেডিকেল কলেজ, করিমগঞ্জের রাতাবাড়িতে মেডিকেল কলেজ হচ্ছে। শিলচরের পয়লাপুল থেকে মাহুর পর্যন্ত নতুন রাস্তার 4 লেন রাস্তার সূচনা করে গেছেন, সেইটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং আমরা ওনার সাথে আছি, নরেন্দ্র মোদীর সাথে আছি। নরেন্দ্র মোদী যে বলেছেন 370, আমার তো লাগছে 370 না 400 পার হবে, কেননা বরাকবাসী পুরোপুরি আপকিবাৰ 400 পাৰ আপকিবাৰ 400 পাৰ বুলি কৈছে। দাদাই কি ক'ব মই জানিব বিচাৰিম। আৰু 5 ট্ৰিলিয়ন ইকনমি হ'বলৈ গৈ আছে, ৰাম মন্দিৰৰ কথা কৈছে, অৰ্থাৎ যি উন্নয়ন কৰিছে এই উন্নয়নৰ খতিয়ান দাঙি ধৰিবলৈ চেষ্টা কৰিছে। কিন্তু মই আৰু যিহেতুকে লোক আছে তেওঁলোকৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম যে যিখিনি কথা কৈছে সেইখিনি কথা সন্তুষ্ট নে? 5 ট্ৰিলিয়ন ইকনমিৰ কথা কৈছে যদিও যদি মই যোগ দিওঁ তাতে এটা যে আনএমপ্লয়মেণ্ট ৰেট বা 2022লৈকে মেনুফেকচাৰিং ডিপাৰ্টমেণ্টত 1 কোটি চাকৰি দিয়াৰ কথা কৈছিলে যিখন চৰকাৰে, সেই চৰকাৰখনৰ দিনত কিন্তু চাকৰি কমি গৈছে, মেনুফেকচাৰিং ডিপাৰ্টমেণ্টত নহ'ল। মেক ইন ইণ্ডিয়াৰ কথা কৈছিলে, 1 ইঞ্চি মাটি এৰি নিদিয়াৰ কথা কৈছিলে, কিন্তু 22 জন শ্বহীদ হৈ গ'ল। এনেকুৱা যদি কথাবোৰ যদি আমি চাওঁ, গতিকে ক'ৰবাত নহয় ক'ৰবাত মই দুইফালে কম কথাখিনি যাতে নিৰপেক্ষ হয়। আপুনি কি ক'ব? দাদাই যিখিনি কথা ক'লে 5 ট্ৰিলিয়ন ইকনমি, ৰাম মন্দিৰ ইত্যাদি ইত্যাদি, এতিয়া ৰাম মন্দিৰহে লোকসভা নিৰ্বাচনত মূল প্ৰাসংগিক বিষয়বস্তু হৈ পৰিব নেকি উন্নয়নৰ বাদে? কি ক'ব? কংগ্ৰেছে কৈছিল, কংগ্রেসে রাহুল গান্ধী কৈছিল যে রাম ডাজ নট এক্সিস্ট। রাম মন্দির সমাজে রাহুল গান্ধী বলেছিলেন রাম ডাজ নট এক্সিস্ট। আরে রাহুল গান্ধীর কথা আমি বলছি আমার কথা বলছি আমি, ঠিক আছে। কিন্তু আজকে একটা কথা বলুন আপনি যে আপনাদের শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় কোথায়? আমাদের শিলচরের সাংসদ, আপনি কথা সুন্দর কথা বলেছেন। শিলচরের সাংসদের যে তহবিল থাকে, সাংসদ তহবিলের 98% খরচ শিলচরের সাংসদ মহাশয় করেছেন। আপনি একটু সার্চ করেন, এটা আপনার, আপনি একটু সার্চ করেন পত্রপত্রিকা, তার জন্য বলছি পত্রপত্রিকায় পড়াশোনা করেন। 98.95%, তার জন্য বলছি একটু পড়াশোনা করেন। A little learning is very dangerous. আপনি একটু পড়াশোনা করেন তারপরে করেন। আমি পড়াশোনা করেই আপনি আমার থেকে হয়তো বেশি করেছেন। না, আপনি একটু স্টাডি করেন ভালোভাবে। আপনার কথাটা শোনা, আপনার সাংসদ যে সময় আমাদের শিলচরে ফ্লাড হয়েছিল, উনি ফ্লাডের সময় ব্যালকনিতে বসে কফি খাচ্ছিলেন। সেই সময় প্রমাণ আছে, আমি কফি আছে আমার কাছে, কফি খাচ্ছিলেন আপনি, হয়তো বা ওনাকে রাস্তা দেখে দেখে না, আপনি নিজে বের হয়ে ওদিকে। হ্যাঁ, আমি একজন সাধারণ জনতা হিসাবে আমি বের হয়েছিলাম, আমি আমার সাংসদকে, আমার এমএলএ কে পেয়েছিলাম। আপনারা আপনারা হয়তো জানা নেই জল্লু চাওয়ানকে বেঘর করা হয়নি, সেটার কম্পেনসেশন অলরেডি আসাম গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। সেটা গ্রিনফিল্ড এয়ারপোর্টের কাজ হচ্ছে, সেটা শুরু হবে। গ্রিনফিল্ড এয়ারপোর্টের আপনি হয়তো বা একটু দেখেন, গ্রিনফিল্ড এয়ারপোর্টে প্রপোজাল গেছে, সেটাও শুরু হয়ে যাবে। সেটা আপনাদের চিন্তার বিষয়। আমি 5 ট্রিলিয়ন ইকনমি কথাখিনি পাতি আছো, দাদাই যিখিনি কথা কৈছিলে সেইখিনি কথা কওক যে আপোনাৰ মতে এতিয়া দেশৰ উন্নয়ন বা বৰাকৰ উন্নয়ন বিজেপি চৰকাৰৰ দিনত হৈছে না? তেওঁ কৈছে আপকিবাৰ 400 পাৰ, কিন্তু আপোনাৰ মতে আপকিবাৰ কি? আপকিবাৰ 420 কিচ্ছু হবে না। কি করছে ওরা? বিজেপি কি করেছে আপনি বলেন না, আপনি বলেন বিজেপি কি করেছে? শুধু মুখের মধ্যে রাজনীতি, আর কিছু নেই। হিন্দু মুসলিমের রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি কি করেছে? আজকে শিলচর মেডিকেল কলেজে কি অবস্থা আপনি জান, কে দেখেন। এখন চলেন আমার সাথে, ঠিক আছে। আধা ঘন্টা দিন বৃষ্টি আমাদের শিলচরে হাঁটু চল হয়ে যায়, স্কুল নাই, কলেজ নাই, কিছু নাই। আজ 5 গ্রাম পেপার মিলে 2 দিন থেকে বন্ধ। কি করেছে আমাদের ডক্টর রাজদীপ রায়, কি করেছেন? মানে এইবাৰ নহব, বিজেপি নহব এইবাৰ, ঠিক আছে। দাদাই কিবা এটা ক'ব বিচাৰিছে? দাদা লৈছো কৃষকসকল আছে আমাৰ লগত, কৃষকসকলৰ ওচৰলৈ যাব লাগিব। তেওঁলোকৰ কৃষকে হৈছে দেশৰ মূল শক্তি, গতিকে তেওঁলোকে কিভাবে সেয়া আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ। দাদাৰ মই প্ৰথমে প্ৰতিক্ৰিয়াটো লৈ লৈছো। মানে একটা কথা বলছি, ভারতীয় জাতীয় যুব মোর্চা ওরা যা কথাগুলো বললেন আমি আশ্চর্য হয়েছি যে যুবকদের ব্যাপারে কিছু বলেনি, বড়াকে বেকারত্বের ব্যাপারে কিছু বলেনি, বড়াকে শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কিছু বলেনি। ওরা শুধু রাজদীপ রায় নিয়ে কথা বলেছেন, এখানে ব্যাপারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে জিসি কলেজের ব্যাপার বলেছে, ওরা আপগ্রেড করা হয়েছে। আজকে ডেটে বড়াকে যত কলেজ আছে সব কংগ্রেসের সময় বানানো।
আজকে এটা যত হসপিটাল আছে সব কংগ্রেসের সময় বানানো, সেই হসপিটাল সেই কলেজ আজকের এটা আমরা উপভোগ করছি। আজকে যদি একটা কলেজকে আপগ্রেড করা হয় আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু প্রত্যেক কলেজ যেখানে আছে সব আমাদের বানানো ছিল। লাস্ট সবচেয়ে বড় কথা হচ্ছে যে বরাক নিয়ে যে কথা বলা হয় সবসময়, বরাকের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনারা দেখবেন এই যে বাজেট গিয়েছে, বাজেট লাস্ট টাইম বাজেট গিয়েছিল আমাদেরকে চিড়িয়াখানা দেওয়া হয়েছিল। আপনি বুঝতে পারবেন বরাককে একটা চিড়িয়াখানা দেওয়া হয়েছিল, আমরা চিড়িয়াখানার জন্য অপেক্ষায় আছি। চিড়িয়াখানা পাওয়ার পরে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। এই বাজেট যে হয়েছে ইন্টারিম বাজেট, আসামকে যা দেওয়া হয়েছে, বরাকের দিকে নজর দিয়ে দেখুন কী দেওয়া হয়েছে। বরাকে জিরো ললিপপ, কিছু নেই। এবং আজও আমি দায়িত্ব নিয়ে বলছি বেকারত্ব এখানে ভয়াবহ অবস্থা। মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট ফেল করেছেন, উনি মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উনি বলেছিলেন ম্যানিফেস্টোতে যে বরাকের চাকরি গ্রেড 3 গ্রেড 4 লোকাল পাবে, এরপরে উনিই বলেছেন। আপনি কিবা কব বিচাৰিছে? ফার্স্ট এমপ্লয়মেন্ট নিয়ে যেটা কথা বলা হচ্ছে বা আমাদের নাগরিকরা যেটা বলছে, এমপ্লয়মেন্ট কোনো ললিপপ না। ইউ নিড টু বি এডুকেটেড ফার্স্ট, তারপরেই কোনো একটা আপনি কাজ পাবেন। সেকেন্ড কথা, যেভাবে কমিটমেন্ট করা হয়েছে কমিটমেন্টের হিসাবে চাকরি দেওয়া হচ্ছে। এখন উনি স্পেসিফিক বলছেন কি বরাকের মানুষ বা বরাকের স্টুডেন্ট কেন পাচ্ছে না। এখন ওয়েন আই এম রাইটিং এন এক্সাম আর যখন ইনভিজিলেটর যখন চেক করছে, উনি কি চাচ্ছেন ইনভিজিলেটরের সাইডে যারা স্টুডেন্টস ওরা লিখে রাখবে কি আমরা বরাক থেকে বিলং করি, সো দ্যাট আমাদেরকে কোনো রকমের স্পেশাল রিজার্ভেশন দেওয়া হোক। ফার্স্ট আমার পয়েন্ট এটা। সেকেন্ড, ওনারা বলছেন কি কলেজ যে জাতি মানে এডুকেশনাল ইনস্টিটিউটস যাই আছে বরাক ভ্যালিতে সব কংগ্রেসের দরুন, আমি মানছি সেটা। আর এটার সাথে এটাও অ্যাড করছি কি তার আগে 2014-এর আগে দেশে যতটা করাপশনের কেসেস ছিল সেটাও কংগ্রেসের দেওয়াই ছিল, এটা 200-র বেশি ছিল, এটা আপনারা সবাই জানেন। সেকেন্ড কথা, উনি মেডিকেল কলেজের কথা বলেছেন। মেডিকেল কলেজে আমাদের সাংসদ অনারেবল এমপি ডক্টর রাজদীপ রায়, যাকে ওনারা অনারেবল ভাবে ডিক্লেয়ার করেন না, উনি 500 বেডের আইসিইউ ডিক্লেয়ার করেছেন। এখন তারপরে আসলো উনি, যেহেতু আমি পয়েন্ট টু পয়েন্ট আসছি, উনি বললেন কি গ্রিনফিল্ড এয়ারপোর্ট। নাও যদি আমরা পড়াশোনা করে থাকি আমরা জানি রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আজকে গ্রিনফিল্ড বলে কালকে গ্রিনফিল্ড হবে না সেটা, কিন্তু তখন মানুষের আমাদের জনতার সেটা বিলিভ রাখতে লাগবে কি আমরা যখন 3টা এমপি নিয়েছিলাম তখনও যেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল এখনও এটা আছে আর আমরা ইমপ্লিমেন্ট করছি সেটা, বিট 370, বিট ট্রিপল তালাক, বিট রাম মন্দির, বিট ইস্ট টু ওয়েস্ট করিডোর। আমাদের দাদা উঠে বললেন কি নর্থ ইস্টের যে করিডোরটা সেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের লাইফ লাইন। কিন্তু এটার প্রথম প্রায়োরিটাইজ করেছিল কে? এটা করেছিল আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তার আগে ওদের কোনো রেকর্ডস নাই। এখন ওরা বলছেন 90% কাজ ওরা করেছেন। 90% কাজ যদি ওরা করে থাকতেন 10%-এর জন্য তো এতটুকু জাগে না। গত কিছুদিন আগেই বলা হয়েছিল পেপারে, রিটেন সার্ভের পরে ডিক্লারেশন আছে কি উইদিন মার্চ দ্য রোডস উইল বি কমপ্লিটেড। নাও ইন্ডিয়ার ডেমোক্রেসি যেখানে ওয়ার্ল্ডের ফার্স্ট লার্জেস্ট ডেমোক্রেসি, এখানের মধ্যে আপনি কোনো জিনিস স্ট্যাটাস কো 1 সেকেন্ডে চেঞ্জ হবে না কি আজকে এসছে আর কালকে জিনিস চেঞ্জ হয়ে যাবে। ইট রিকোয়ার্স টাইম। আর কিছু মানুষ যারা বলছেন কি আমরা এখন 420 ললিপপ পাবো বা কিছু সেকশন অফ পিপল আর সাপোর্টিং মোদিজি, এটা প্রথমেতেই ভুল। কেন কিছু সেকশন অফ পিপল যদি বিলিভ করতো তো 300টা সিট তো পাওয়া যেত না। আমাদের প্রথমেই বুঝতে লাগবে সোসাইটির কিছু কম মানুষ আছে, কম সংখ্যক মানুষ, যাদেরকে আমি কোনো কমিউনিটি বলছি না বা কিছুতে নাম দিচ্ছি না, কিন্তু কম সংখ্যক মানুষ আছে যারা আমাদেরকে বিলিভ করে না। ওদেরও বিলিভ আমরা নিয়ে আসবো, সেটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। ঠিক আছে, দাদা আছে দুগৰাকী, মই তেওঁলোকক মাতিছোঁ, আহক ওচৰলৈ আহক। কি ক'ব বিচাৰিব? কথাবোৰ শুনিলে, যুক্তিবোৰ শুনিলে, আপোনালোকৰ মতে এতিয়া কি ভাবে যে বৰাকত যিসমূহ প্ৰতিশ্ৰুতি দিছিল, নেতাই যিসমূহ প্ৰতিশ্ৰুতি নিৰ্বাচনৰ পূৰ্বে দি গৈছিলে, সেই প্ৰতিশ্ৰুতিসমূহ পূৰণ কৰিব পাৰিছে নাই, নে আপোনালোক কেৱল ৰাইজক মাত্ৰ গিনিপিক সজাই আছে আৰু নিৰ্বাচন খেলি আছে, জয় হৈ আছে, নেতা হৈ আছে? কি ক'ব? লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনেই হোক, আমরা দেখেছি যে বরাক উপত্যকার জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আজকে কেন্দ্রে এবং রাজ্যে যে শাসক দল রয়েছে বিজেপি, এই বিজেপির সূচনা কিন্তু আমাদের এই অসমে বরাক থেকে শুরু হয়েছিল। বরাক থেকে সেটা বিজেপির জয়যাত্রা সূচিত হয়েছিল। সেই হিসেবে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি ছিল এবং আজ লোকসভা নির্বাচনের যখন একেবারেই দূরগোড়ায়, তখন এই যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এর মধ্যে কতটুকু আশা নিরাশা রয়েছে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। একেবারে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে কেন আমরা বিজেপিকে ভোট দেব বা কেন আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম, এবার কি পরিবর্তন হবে, এই সব দোলাচলে
এখন মানুষ নানা অঙ্ক করছেন এবং সেই হিসেবে বরাক উপত্যকার ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে মৌলিক যে সমস্যা সেটি হলো নাগরিকত্বের সমস্যা। দেখা যাচ্ছে যে এনআরসিকে কেন্দ্র করে যাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছিল তারা কিন্তু আধার কার্ড পাননি এবং এই আধার কার্ড না পাওয়ায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে গরিব মানুষ, যারা দরিদ্র মানুষ, যাদের অনেক সরকারি সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। রেশন কার্ড থেকে তারা বঞ্চিত হচ্ছেন যেহেতু তারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে পারেননি। এটা একটা বড় সমস্যা যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন তারা এখন পর্যন্ত আধার কার্ড পাননি। উপরন্তু দেখা যাচ্ছে যে সরকার এক এক সময় একটা তথ্য দিচ্ছে। একবার বলা হচ্ছে 1951 ইংরেজি, আবার আসাম রেকর্ডের বলে সেটা 1971 সালকে ভিত্তিবর্ষ করা উচিত বিদেশি নির্ধারণের ক্ষেত্রে। এবং বরাক উপত্যকায় আমরা দেখেছি যে ভোটারের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ সাফার করেছেন। ডিটেনশন ক্যাম্পে জেলে যেতে হয়েছে, বহু মানুষ মারা গিয়েছেন। জনগণ ভেবেছিলেন যে যেহেতু বিজেপির একটা প্রতিশ্রুতি ছিল যে সিএ রূপায়ণ করবে, আমি বাঙালি হিন্দুদের কথা বলছি, যেটি বিরোধিতা অন্য দলের পক্ষ থেকে হচ্ছে যে ভারতীয় সংবিধান সেটা অ্যালাউ করে না, সেটা অন্য একটা দিক। আমি যে কথাটুকু বলতে চাই যে বিজেপি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল যে সিএ রূপায়ণ হবে এবং সিএ আজকে কত বছর হয়ে গেল সেটি লোকসভায় পাস হয়েছে কিন্তু এখন পর্যন্ত রুলস তৈরি হয়নি। এবং দেখা যাচ্ছে যে এই নাগরিকত্বের পরীক্ষা প্রতি মুহূর্তে এখনও বরাকের বাঙালি হিন্দুদেরও দিতে হচ্ছে। আমি উন্নয়নের দিকটা বলছি, উন্নয়ন যে সমস্ত কর্মসূচি ম্যানিফেস্টো ছিল বিজেপির সেগুলো অনেকগুলি রূপায়ণ হয়েছে। সেটা যদি আমরা বলি যে একেবারে কিছু হয়নি সেটা কিন্তু মিথ্যে কথা বলা হবে। বহু কাজ হয়েছে। উল্লেখযোগ্য যদি মহাসড়ক হয়নি, মহাসড়কের প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। সাউথ ইস্ট এশিয়ার করিডোর হলো আমাদের এই শিলচর, মণিপুর, মুড়ে দিয়ে একেবারে মায়ানমার, ভিয়েতনাম অবধি যে রাস্তা সেইটা নিয়ে কোনো অগ্রগতি বিশেষ হয়নি, সেটা আমরা দেখছি না। এবং সবচেয়ে বড় কথা হলো যে নাগরিকত্বের প্রশ্নে কার্যত বিজেপি দিশাহারা হয়ে পড়েছে যে কি করবে কি না, সিএ রুলস কেন তৈরি করছে না সেটা আজও কিন্তু বোধগম্য নয় যে আদৌ সিএ কার্যকর হবে কি না। ঠিক আছে, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমাৰ ওচৰত আৰু কেইগৰাকীমান আছে, তেওঁলোকৰ পৰা মই চুটিকৈ একেবাৰে জানিবলৈ চেষ্টা কৰিম কিয়নো সময় কম। চুটিকৈ ক'ব কথাখিনি। এইবাৰ চৰকাৰ পৰিৱৰ্তন হ'ব নে একেই থাকিব, কি বিচাৰে আপোনালোকে? দেখুন, বিজেপি আজকে যে শাসক দল হিসাবে গোটা ভারতবর্ষে রাজ করছে, কিন্তু এবার বিজেপির পতনটা একদম অনিবার্য। কারণ আমি বিশেষ করে বরাক উপত্যকার কথা বলছি। বরাক উপত্যকায় যে আপনারা দেখেছেন যে সমস্ত যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো পূরণ করতে বিজেপির ম্যানিফেস্টো অনুযায়ী ওরা কিন্তু ব্যর্থ আজকের ডেটে। আজকে ছাত্র সমাজের কথা বলুন, আজকে আমাদের এখানে দুইজনই সাংসদ বরাক উপত্যকা, আজ করিমগঞ্জ বলুন, শিলচর বলুন, দুজনেই কিন্তু বিজেপির। কিন্তু ওদের মধ্যে কিন্তু কেউ ছাত্র সমাজ বলুন বা যুব সমাজ বলুন, তাদের কোনো অবদান আজকে পর্যন্ত আমরা দেখতে পাইনি। তৎসঙ্গে এই যে একটু আগে আমার ভাই বললেন যে বিজেপি এই করেছে সেই করেছে, ঠিক আছে, এটাও কিন্তু কথা সত্যি যে কংগ্রেস আমলে জিডিপি কথা ছিল, আজকে বিজেপির আমলে জিডিপি কোথায়? বিজেপির তরফ থেকে এটা আমরা গিফট হিসাবে পেয়েছি যে আজকের যে জিডিপি যত দিন যাচ্ছে তত নিচের দিকে যাচ্ছে, কিন্তু কংগ্রেস আমলে জিডিপিটা কোথায় ছিল? ঠিক আছে। তারপরে আজকের ডেটে দেখুন এই যে মানে এই ফ্লাডের সময় বলুন আপনারা, এই যে ফ্লাড গেছে, একটা এত বড় ভয়াবহ বন্যা যেটা শিলচরে গেছে, সবাই জানে। আমি এর উপর দেরিতে এসেছি, নিশ্চয়ই অন্য কেউ ফ্লাড নিয়ে কথা বলেছে, আমি জানি না। কিন্তু আমাদের এখানে যে শাসক দলের যে এমপিরা ছিলেন তারা এখান থেকে ব্যালকনিতে বসে যে ফটো আপলোড করেছেন ফেসবুকে, সেটা আজকের দিন পর্যন্ত স্পষ্ট হয়নি ওরা এখান থেকে এই ফটোটা ফেসবুকে পোস্ট করে কি বার্তা দিতে চেয়েছেন শ্রদ্ধেয় জনগণকে। আমি একটা কথা বলছি, আপনি ফ্লাডের কথা বললেন। হ্যাঁ, আমরা বিগত দিনে দেখেছি যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল তরুণ গগৈ হেলিকপ্টারে চলে ফ্লাড ঘুরতেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজে এসে ফ্লাডে নিজে এতটুকু জল ভেঙে ফ্লাডে ছিলেন। সেটা হচ্ছে বিজেপির প্রতিশ্রুতি। আপনি দীপায়ন চক্রবর্তী থেকে রাজদীপ রায় থেকে বিজেপির প্রত্যেকজন কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সেই ফ্লাডে নেমেছিল। কিন্তু আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের সাংসদ মহাদয়া সুস্মিতা দেব কোথায় ছিলেন যখন কোভিড ছিল? তখন তিনি দিল্লিতে ছিলেন। দিল্লিতে কি করতেছিলেন? এখানের মানুষ যখন
কোভিডে আক্রান্ত ছিল, উনি তখন দিল্লিতে বসে প্যাকেট বাঁটছিলেন। কেন এখানের প্রতি উনার দায়বদ্ধতা নেই কি? উনার মাতা ছিলেন এখানের এমএলএ, উনার পিতা ছিলেন এখানের দেখুন এমপি। আজকে যদি আপনি সুস্মিতা দেব মহাশয়ের কথা বলছেন, সুস্মিতা দেব আজকে কংগ্রেসে কিন্তু নেই, উনি কিন্তু আজকে দিনে তৃণমূল পার্টিতে। তখন আপনাদের সাংসদ ছিলেন, আপনি ফ্লাডের সময় রাজদীপরা সাংসদ, ফ্লাডের সময় না, কোভিডের আগে, আমি কোভিডের আগের পিরিয়ডের সাংসদ আপনাদের ছিলেন, তখন উনি তৃণমূল কংগ্রেসে যাননি। ঠিক আছে, উনার রোল কি ছিল? কংগ্রেস দলে আপনি হয়তো দেখেননি, ফলো করেননি, কংগ্রেসের প্রত্যেক কর্মীরা কোভিডের সময় গ্রামে গ্রামে মানুষকে সাহায্য করেছে। আর গ্রামে গ্রামে কি বিজেপির কোনো কর্মীরা ছিল না? আমি একটা কথা বলি দাদা, এক সেকেন্ড শেষ করে নি। ডিসকোর্স শুড বি লাইক দিস, পয়েন্ট টু পয়েন্ট হওয়া উচিত। উনি বলেছেন কি আমাদের এমপি কিছু করেনি, তো আমাদের এমপি যদি কিছু না করে থাকে আর আমাদের স্টেট গভর্নমেন্ট যদি এতই ইনঅ্যাক্টিভ থাকে, তো এখানে এনডিআরএফ থেকে শুরু করে কম্পিটেন্ট অথরিটিজের যে এতটা ড্যামেজ রেস্কিউ প্রসেসের অ্যাডমিনিস্ট্রেশন বলুন, অথরিটিস বলুন, আর্মি পার্সোনালস বলুন, এদেরকে কারা পাঠিয়েছে? এরা কি রাহুল গান্ধীর কথায় দিল্লি থেকে এসেছিল? এরা তো আসেনি, এরা আমাদের সিএম এর ইনিশিয়েটিভে এসেছিল। এখন সিএম ইজ অলওয়েজ ইন এ কনভারসেশন উইথ দ্য এমপি অফ দ্য প্লেস। তো উনার সাইড থেকে যদি এতটা হয়ে থাকে, তারপরে উনি বলছেন কি ব্যালকনির থেকে ফটো দেওয়া চলে না। আরে আমার কাছে কি এতটুকু ফ্রিডম নাই কি আমার বাড়ির থেকে আমি একটা ফটো উঠিয়ে ফেসবুকে দিতে চাই? এর জন্য কি আমার অনারেবল কংগ্রেসের আছে, আমি কংগ্রেসের তো লিডার কাকে আমি বুঝতেই পারছি না, ওদের কোনো পারমিশন চাই? আমি খাড়গেজির পারমিশন নেব না রাহুল গান্ধীর পারমিশন নেব? ফ্রিডম তো সবেরই থাকে, সেটাই না। আমি বলছি ওনারা হয়তো জানেন না, সে সময় আমাদের সাংসদ ছিলেন সুস্মিতা দেব মহাশয়া, ওনারা বলছেন দিল্লি প্যাকেট বাড়ছিলেন। ওনারা জানেন না সাংসদ সুস্মিতা দেব মহাশয়া উনি কোভিড আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে অ্যাডমিট ছিলেন, ওনারা হয়তো জানেন না এটা। কিছু বলার আগে জ্ঞানটা নেওয়া দরকার, জ্ঞানটা নেওয়া দরকার, কারণ উনি নিজে কোভিড আক্রান্ত ছিলেন। মেডিকেল কলেজে উনি ছিলেন, শিলচর মেডিকেল কলেজের ইয়ে ভালো, মেডিকেল ফ্যাসিলিটি ভালো, ওদিকে শিলচর মেডিকেল কলেজ। আমরা তো বলছি কংগ্রেস বানিয়ে গিয়েছিল, আজকে আজ পর্যন্ত আমি উপভোগ করছি। হ্যাঁ, কংগ্রেস আজ পর্যন্ত উপভোগ করছি, এবং লাস্ট 5 বছরে 200 কোটি 300 কোটি 500 কোটি 1000 কোটি খালি আমরা প্যাকেজ দেখেছি, মেডিকেল কলেজে খালি প্যাকেজ দেখেছি, 200 কোটি 300 কোটি 500 কোটি 1000 কোটি প্যাকেজ তো কেউ দেখতে পায়নি। উত্তরকাছাড়ও জানা আছে আমাদের, তরুণগোগৈ বলেছিলেন শিলচরে বরাকবেলির মাটি খারাপ, আপনাদের বিধিকাতে বলেছিলেন শিলচরের মানুষ সেন্সলেস, শিলচরের মানুষের সিভিক সেন্স নেই সেটা বলেছিলেন বিধিকাতে, শিলচরের মানুষের সিভিক সেন্স নেই সেটা বলেছিলেন বিধিকাতে মহোদয়। আপনারা সেটা বলুন, সিভিক সেন্স নেই এটা কে বলেছিলেন? শিলচরের মানুষের সিভিক সেন্স নেই কে বলেছিলেন? ওরা কিছু ব্যক্তি আছে যার সিভিক সেন্স তার নেই, প্রমাণ তার রিপ্লাই শিলচরের মানুষ দিয়ে দিয়েছেন, এবারও দিবে। এবারও শিলচরের মানুষ তার রিপ্লাই সেই দিবে। ব্যক্তি সিভিক সেন্স আছে কিনা বেশি ভোটে এবার রিপ্লাই পাবে ভারতীয় জনতা বিজেপি। পার্টি জিতবে, 1 লক্ষেরও বেশি ভোটে। ফ্লাডের সময় সাংসদ যদি বসে ফটো পাঠান, উনার সিভিক সেন্স আছে কিনা এবার জনতা জবাব দেবে। আমাদের প্রথমেই বোঝা উচিত এই যে আমি যুৱ প্ৰজন্মৰ প্ৰতিনিধিৰ কথা শুনিলোঁ, আমি সাধাৰণ নাগৰিকৰ কথা শুনিলোঁ, কিন্তু এইবাৰ আমি কথা শুনিব লাগিব খেতিয়কৰ। মই দাদা আপোনাক অকণমান মাতিছোঁ ওচৰলৈ, আহক আহক। খেতিয়কৰ কথা শুনিম আপোনালোকৰ পৰা আমি। বৰাকত যি ধৰণে আচলতে খেতিয়কৰ কি অৱস্থা বৰ্তমান, খেতিয়কসকল হৈছে দেশৰ মূল শক্তি, আৰু সেই ক্ষেত্ৰত চাবলৈ গ'লে PM কিষাণ আঁচনি বা জলসিঞ্চন যি বিভাগ, সেই জলসিঞ্চন বিভাগৰ কাম কেনেধৰণে চলি আছে, খেতি পথাৰত ঠিকমতে জলসিঞ্চন হৈ আছে নাই, সেই কথাখিনি আপোনালোকে অকণমান কওক। ধন্যবাদ। আজকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন উনি কৃষকের আয় দ্বিগুণ করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনি কৃষকের আয় দ্বিগুণ করবেন, কিন্তু ক্ষমতায় আসার পর উনি 3টা কৃষি আইন করেছেন, যে কৃষি আইনের ফলে কৃষকের যে নির্দিষ্ট দাম, ফসলের যে দাম, সেটার কোনো নির্দিষ্ট নাই, দাম নির্ধারণ করতে পারেননি। আমরা দেখেছি যে এই সরকার মান্ডি যাকে বলে কৃষি বাজার, সেটাকে বিদেশি কর্পোরেটের আজকে আমাদের কর্পোরেটের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছিল। প্রায় 384 দিন দিল্লিতে কৃষক আন্দোলন হয়েছে, আপনারা সবাই জানেন। আজকে প্রায় 750 জন কৃষক শহীদ হয়েছেন, প্রায় 7,500 প্রায় 75,000 কৃষকের উপর মিথ্যা মামলা করা হয়েছিল। পরে এই কৃষক আন্দোলনের পর নরেন্দ্র মোদী কৃষকদের কাছে ক্ষমা চেয়েছিলেন যে আমি ভুল করেছি, আপনারা আন্দোলন তুলে নিন, আপনাদের সেই দাবিগুলো আমি পূরণ করব। কিন্তু আজ পর্যন্ত দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। কিন্তু আজকে এই সরকার, গতকালকে আমরা স্কোয়াড
কৃষকরা স্কোয়াড বাইর করতে চেয়েছিলাম, আমরা পারমিশনের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু আমাদেরকে পারমিশন দেয়নি, স্কোয়াড বাইর করতে দেয়নি। প্রশাসন বলেছে যে আপনারা সরকারের বিরুদ্ধে কথা বলবেন, যার জন্য আপনাদেরকে পারমিশন দেওয়া হবে না। আমরা বলেছি তাহলে রাম মন্দিরের সময় যেভাবে কোনো ধরনের পারমিশন ছাড়াই বিভিন্ন ধরনের এটা সরকারের পক্ষে এই সব কথা বাউতাবাদি দিয়ে চলছে। আছে কাছাড়ের সেচ ব্যবস্থার কথা বলুন, আজকে বরাক উপত্যকার সেচের কোনো সঠিক কোনো সরকার কোনো নীতি গ্রহণ করেননি। আপনার বরকলা এলাকাতে হাজার হাজার বিঘা জমি গত বছর আজকে ফসল করতে পারেনি, ঘাস পড়ে জমি পতিত পড়ে আছে। আপনি সেটা একবারে বলেন যে কৃষকের লোন মাফ করা, এমএসপি বাড়ানো, তারপরে পিএম কিষাণ, সেটা নিয়ে আপনি একবারও বলেন, সেটা নিয়ে আপনার যে দ্বিচারিতা সেটা আপনার প্রকাশ্যে ছুটে এসেছে। বর্তমানের এমএসপি হাইয়েস্ট এমএসপি, কৃষিতে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। এই যে বাজেট পেশ করা হয়েছে, আমার খালি কৃষকদের জন্য কোনো সঠিক বাজেটে কোনো ব্যয় বৃদ্ধি করা হয়নি। আমরা বরাকে যেহেতু বরাকে আমরা আছি, বরাকের কথা কিছু বলা দরকার। আমরা গোটা ভারতবর্ষেই কৃষকরা আজকে সংকটে আছেন, তাদের সমস্যা থেকে সংকটে পরিণত হয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি যে অনেকে বলেছে, এখানে যারা অনেকে বলেছে যে অনেক প্রকল্প ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে প্রকল্প যেটা ঘোষণা করা হয়েছে, পিএম কিষাণ বলুন বা লোনের ব্যাপারে বলুন, প্রকৃত যারা কৃষকরার মধ্যে সেটা পড়ছে না। বিভিন্ন গেরাকলে আইনের গেরাকল আছে, পিএম কিষাণে কিছু আইনের গেরাকল আছে। সেই আইনের গেরাকলে প্রকৃত যারা কৃষক, আমরা যেটা লক্ষ্য করছি এবারের যে নির্বাচনে গোটা বরাক ভ্যালির কৃষকরা বিজেপি সরকারের এগেনস্টে ভোট দেবে। কারণ বিজেপি বাজেটে যে ঘোষণা করেছে 81,000 কোটি টাকা কৃষি এবং খাদ্যে 81,000 কোটি টাকা বরাদ্দ কমানো দেওয়া হয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে কৃষকের স্বার্থে এই যে বর্তমান সরকার কী কাজ করছে। এবং গোটা বরাক ভ্যালিতে যে ব্যবস্থা যে রয়েছে, যে আমাদের কাছাড় জেলাতে বলুন, জলসেচের কোনো বিন্দুমাত্র নেই। এবারে বর্তমানে কৃষকরা তার জলসেচের জন্য সে নতুন কোনো কৃষি ব্যবস্থা ধান একবার ফসল ফলানোর ফলে দুবার ফসল ফলানোর জন্য সে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়, এবং সবজি ক্ষেত করতে হয়, জলের বিভিন্ন ইরিগেশনের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা আজকে কৃষকের মাঠে গিয়ে পড়ছে না। কৃষি বিভাগে বলুন, অফিসাররা যারা রয়েছেন, আমরা তাদের সঙ্গে অনেকবার আমরা কথা হয়েছে। কিন্তু এই যে অবস্থা, সেই সরকার যদি ঘোষণার যাতে না থাকে, তাদের বাস্তবে যাতে রূপায়িত হয়, তার জন্য সারা দেশে কৃষকরা আগামী 9 তারিখ এবং সারা শিলচরে এবং 16 তারিখ সারা দেশে শ্রমিক এবং কৃষকরা সারা দেশে রাস্তায় নামবে এবং সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এবং আমি শেষ কৰিম আমি কথা পাতিলোঁ, সকলোৰে লগত কথা পাতিবলৈ চেষ্টা কৰিছোঁ। আৰু এয়া হৈছে বৰাকৰ জনতা। আৰু মই কৈছোঁৱে যে বৰাকৰ জনতা অতি বিচক্ষণ। বৰাকৰ জনতাই জানে প্ৰাৰ্থী নিৰ্বাচন কৰিব লাগে নে পাৰ্টি নিৰ্বাচন কৰিব লাগে। যুৱ প্ৰজন্মৰ প্ৰতিনিধিয়ে কথা ক'লে, আমাৰ মাজত খেতিয়ক আছিল, আমাৰ মাজত ব্যৱসায়ী আছিল, প্ৰত্যেকটো শ্ৰেণীৰ আমি জনতাৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিছোঁ বৰাকৰ উন্নয়নৰ বিষয়ে, বৰাকৰ চৰকাৰৰ বিষয়ে, বৰাকৰ ৰাজনীতিৰ বিষয়ে। এইসকল জনতাৰ কথাৰ পৰা কিছু কথা স্পষ্ট হৈছে, কিছু কথা এতিয়াও প্ৰশ্নবোধক, আৰু সেই প্ৰশ্নবোধকটো থাকিব যেতিয়ালৈ সময় আহি নপৰে। গতিকে আমি অপেক্ষা কৰিব লাগিব। তাৰ বাবে আৰু কিছুদিন বলক আগবাঢ়ো অন্য এটা প্ৰান্তলৈ, আৰু সেই প্ৰান্তলৈ গৈ সেইসকল জনতাৰ লগত কথা পাতিম। আমি গাঁৱে গাঁৱে যাম, আমি গলিয়ে গলিয়ে যাম, কিয়নো এয়া হৈছে জনতা কি বাত, এয়া নেতাৰ নিৰ্বাচন নহয়।